যাই বল, একটা ভালো শ্বশুরবাড়ি পেয়েছিস বটে। একেই বলে ভাগ্য। এই লকডাউনের ফায়দা তুলে বরকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি এসে থাকছিস। তা তোর শ্বশুরবাড়ির লোকজনেরা কোনো আপত্তি করে না? আর তোর বর কি ভালো রে? রাস্তায় মোহনাকে একা দেখতে পেয়ে বুকের ভিতর জমিয়ে রাখা প্রশ্নগুলোই করেই ফেললেন পাড়ার ফেমাস গ্যাজেট দেবিকা আন্টি। কেন আপত্তি করবে বলো তো? আর এতে ভালো মন্দরই কি হলো? মোহনা মিটিমিটি হাসে। আহা, নিজের ছেলেটাকে ছেড়ে থাকতে বাবা মার কত কষ্ট হচ্ছে বলতো। তা সত্ত্বেও হাসি মুখে ছেলেকে শ্বশুরবাড়িতে থাকতে দিচ্ছে। তা ফিরবি তো? নাকি এখানেই ফাইনালি? শাশুড়ির সঙ্গে ঝগড়া টগড়া করিসনি তো? মুখ বেঁকিয়ে হাসেন দেবিকা। এই, দাঁড়া দাঁড়া। ছেলে যখন বাইরে চাকরি করে তখন বুঝি ছেলেকে ছেড়ে থাকতে বাবা মার কষ্ট হয় না? তোমার ছেলে বাবনদাও তো বছর পাঁচেক হলো ব্যাঙ্গালোরের বাসিন্দার। তা তোমার মন খারাপের গল্প শুনে বাবনদা কি কলকাতায় আসতে রাজি হলো? আর সবচেয়ে বড় কথা, আমিও তো 3 বছর ধরে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থাকছি। তাহলে আমার বাবা মাও তো আমায় ছাড়া থাকতে কত কষ্ট হয়। ওরা তো সেই কষ্ট বুক চেপে রেখে একা একা থাকছে। মেয়ের বাবা মা হলে বুঝি মন খারাপ হতে নেই? এই তোদের আধুনিক প্রজন্মের দোষ বুঝলি। সব ব্যাপারে মুখে মুখে তর্ক। আরে মেয়ে সন্তান জন্মই হয় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তাই আর ছেলে সন্তানের কেন জন্ম হয়? নিজের বাড়িতে খোকা সেজে থাকার জন্য, নাকি বিয়ের পর মা আর বউয়ের মাঝে স্যান্ডউইচ হওয়ার জন্য? নিজের গালে হাত দিয়ে বেশ ভাবুক সুরে প্রশ্ন করল মোহনা। এই কেমন অনাসৃষ্টির প্রশ্ন? ছেলেরা তো চিরকাল নিজের বাড়িতেই থাকে বলে জানি। আর শাশুড়ি বউয়ের ঝামেলায় সে তো পৃথিবীর জলমগ্ন থেকেই হয়ে আসছে। আচ্ছা আন্টি, তুমি কি জানো, আজ থেকে 5,000 বছর আগে আমাদের সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল। বিয়ের পর তখন ছেলেদের মেয়েদের বাড়িতে এসে থাকতে হতো। আজও খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে এই নীতি প্রচলিত আছে। কেন, খাসিয়া মেয়েকে বিয়ে করলে পুরুষটিকে ওই বাড়িতে এসে থাকতে হয়। আর তার চেয়ে বড় কথা, বিয়ের প্রস্তাবের ক্ষেত্রে এই উপজাতিতে অগ্রণী ভূমিকা ছেলেরা নয়, মেয়েরা পালন করে। নাক কুঁচকে ভারী গলায় দেবিকা আন্টি বলে উঠলেন, অত শত জানি না বাপু। চিরকাল যা দেখে আসছি তাই বললাম। সবাই এতে বিদ্যেধারী হলে সমাজ রসাতলে যাবে। যাই, নইলে আবার বাজার করতে দেরি হয়ে যাবে। বাব্বা, আজকাল মেয়েদের সঙ্গে দেখছি কথা বলাও দেয়। গজগজ করতে করতে আন্টি বাজারের পথে পা বাড়ালেন। মুচকি হেসে বাড়ির পথ ধরল মোহনা। আপন মনে হাসলো। আজকের বিকেলে আড্ডায় দেবিকা আন্টির গসিপের ভান্ডার রেডি। উফ, মহিলা মহল জিন্দাবাদ। করোনাকে তোয়াক্কা না করে এরাই পুরো জিলে আপনি জিন্দিগি এর মতো মস্ত আছে। কড়াইয়ে সিঙ্গারা ছেড়েছে, ঘিয়ের গন্ধে চারপাশ মাতোয়ারা। মা এই ঘিটা কোনো এক স্পেশাল দোকান থেকে আনায়। কলিং বেল শুনে দরজা খুলে ঘরে ঢুকে একটা জোরে নিঃশ্বাস নিল। মাকে জড়িয়ে ধরে বলে উঠল মোহনা, আহ, বেড়ে গন্ধ ছেড়েছে তো। তা বলেছিলাম কি, সিঙ্গারা একটু বেশি করে ভেজো। কম পড়লে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই তো কটা লোক, কত সিঙ্গারা খাবে শুনি? পাড়ার মহিলা মণ্ডলীকে ভুলে গেলে মা? আজ বিকেলে পাড়ার মহিলা মণ্ডলী নিশ্চিত করোনাকে উপেক্ষা করে বাড়িতে বৈঠকে যোগ দিতে আসছেন দেবিকা আন্টি পুরোধা। তুই আবার কি কাণ্ড ঘটিয়েছিস? সত্যি করে বলছি। বন্যার হাতে খুন্তি দেখে দুষ্টু দুষ্টু হাসলো মোহনা। খুন্তি দেখিও না মা, সব বলবো তোমায়। আগে চট করে স্নানটা সেরে ফেলি। পলক ফেলতে বাথরুমের দরজা বন্ধ করে দিল মোহনা। বন্যা বাইরে থেকে চেঁচালো, বাকি সবার বাড়িতে মেয়েরা কত শান্তশিষ্ট থাকে, আর এই মেয়েকে দেখো, একেবারে ধিঙ্গি অবতার। বাথরুম থেকে চেঁচালো মোহনা, দাঁড়াও একবার স্নান করে বেরোয়, তারপরে ধিঙ্গি অবতার যদি তোমায় কোলে নিয়ে পুরো বাড়ি না ঘোরায়, তো আমার নামও মোহনা নয়। এই একদম না। খুব খারাপভাবে বলে দিচ্ছি কিন্তু। হাসতে হাসতে বন্যা রান্নাঘরের দিকে এগোলো। ভাগ্যিস কলিং বেলের শব্দে শুনে গ্যাসটা লো ভলিউম করে এসেছিল, নইলে এতক্ষণে সবকটা সিঙ্গারা আর ইতিহাস হয়ে যেত। তার হাতের সিঙ্গারা মেয়েটা বড্ড ভালোবাসে। দেবিকা আন্টির ভাবভঙ্গি অভিনয় করে দেখাচ্ছিল মোহনা, আর বন্যা হেসে গড়িয়ে পড়ছিল। একবার মোহনাকে মৃদু তিরস্কার করে বন্যা বলে উঠছিল, তোর কি দরকার ছিল ওকে এসব বলার? জানিস তো, সমাজ আধুনিকতায় মোড়ক পড়লে ভেতরে সেই চিরাচরিত সংস্কার রয়ে গেছে। মানুষের মনে বদ্ধমূল ধারণা আজও পাল্টায়নি। আহা, কি যে বলো না মা। আমি তো দেবিকা আন্টির আজন্মন লালিত সংস্কারটা ভাঙতে চাই। প্রগতিশীল তকমা পেতে জিন্স, স্কার্ট, ক্রাপ টপ পরবো, অথচ মুখে সেই কোন যুগে কি হয়ে এসেছে সেই বস্তা বস্তা গল্প হারাবো। দুটো কি একসঙ্গে হয় মা? মেয়ে থুতনি নেড়ে দিয়ে বন্যা বলল, তা তোমাকে সমাজ সংস্কারের দায়িত্বটা কে দিয়েছে সোনা? স্বয়ং জগদীশ্বর। আমি নিজের বাড়িতে বসে খাবো না নাচবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার।
পাড়ার কাকিমা, জেঠিমা, আন্টিরা এ ব্যাপারে ফালতু বকতে এলে ওদের উল্টো কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। দেবিকা আন্টি এমন করে বলছিল যেন আমায় ছেড়ে থাকতে আমার বাবা-মার কষ্ট হয় না। বিয়ে হয়েছে মানে যেন বাবা-মার সঙ্গে সম্পর্কের ছেদ হয়ে গেছে। নাকি আমার গোত্রান্তর ঘটে গেছে। যত সব আজে-বাজে কথা। আচ্ছা, আমার ঝাঁসির রানী, এবার একটু মাথা ঠান্ডা করো। গরম সিঙ্গারাগুলোর সদ্ব্যবহার করতে হবে তো। পেটে সিঙ্গারা তুলতে তুলতে বন্যার মনে পড়ে যাচ্ছিল মোহনার ছোটবেলার কথা। আজ থেকে ২৬ বছর আগে তোয়ালে মোড়া একটা ছোট্ট পুতুল নিয়ে যখন শ্বশুরবাড়িতে ঢুকছিল, তখন ছোট্ট পুতুলটা কোলে নেওয়ার জন্য সবার মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। নিজের নামের সঙ্গে মিলিয়ে বন্যাই মেয়ের নাম রেখেছিল মোহনা। মোহনা নাম রাখলে কী হবে? বন্যা নামের সঙ্গে ওর মিল বেশি। বন্যার মতো কথা বলে চলে, আর ওর যুক্তির তেড়ে অপরপক্ষে পালিয়ে যায়। ছোট থেকে যুক্তিপূর্ণ কথা বলা মেয়ের স্বভাব। ওর ঠাম্মা তো নাম দিয়ে দিল টট্টরি। অত ছেলেবেলায় ওর যুক্তি দিয়ে কথা বলা দেখে আত্মীয় স্বজনরা বলতে লাগলো, এ মেয়ে বড় হয়ে উকিল হবে, না হয়ে যায় না। বাবা প্রতিটি কথায় কি যুক্তির ঘনঘটা। এ মেয়েকে পড়াস বুঝলি শ্যামলেশ। তা শ্যামলেশ কি বুঝলো জানা গেল না বটে, কিন্তু সেই ছোট্ট খুকি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বলে উঠল, উকিল চিটিংবাজ, উকিল চিটিংবাজ। ওরে, এটাও জানে? কি পাকা মেয়ে বাবা! এক ঘনিষ্ঠ আত্মীয় গালে হাত দিয়ে বলে উঠল, খুকি সব জানে। বাবা যে বইগুলো কিনে আনে খুকি লুকিয়ে লুকিয়ে পড়ে না বুঝি? বলে খুকি বুঝলো আজকে ব্যাপক গন্ডগোল হয়েছে। মায়ের হাতে পিটুনি নিশ্চিত। বন্যা সেদিন সমস্ত আত্মীয় স্বজনের মাঝখান থেকে মোহনাকে তুলে এনে ঘরে বন্ধ করে বেশ বকাবকি করছিল। কেউ বাধা দিয়েও ওকে আটকাতে পারে না। বকাবকি শেষে মোহনা বুঝেছিল এই বয়সে ওর মোটেও ওইসব বই পড়া উচিত নয়। কিন্তু ভবি কি ভোলবার? বকা খেয়ে কাঁদতে কাঁদতে মোহনা আবার প্রশ্ন করছিল, ও কেন বড়দের বই পড়তে পাবে না? এই প্রশ্নের উত্তরে বন্যা বলেছিল, কারণ তা হলো ছোটদের কখনো বড়দের বই পড়া উচিত নয়। মোহনা গালে হাত দিয়ে শোনে। দু এক মুহূর্ত চুপ করে বসে থেকে বলে উঠছিল, তবে যে তুমি ভাত খাওয়ার সময় বলো, একা একা খাও, তুমি না বড় হয়ে গেছো। এবার আমায় ঠিক করে বলো দেখি, আমি বড় না ছোট? বন্যার মুখের বাক্য জোগায়নি। এই মুহূর্তে স্মৃতির ঝাঁপি থেকে পুরনো কথাটা মনে পড়তে তার ঠোঁটের কোণে আলগা এক হাসি ফুটে উঠল। সেই কবেকার ঘটনা কিন্তু আজও একেবারে ছবির মতো মনে আছে। সত্যি দিনগুলো কি তাড়াতাড়ি কেটে যায়? কি গো মা, সিঙ্গাড়া টিঙ্গাড়া দেবে নাকি? কখন থেকে প্লেট পেতে বসে আছি। মেয়ের চিৎকার শুনে পুরনো স্মৃতি রীতি ভুলে ভাগ মিল্কা ভাগ স্টাইলে সিঙ্গারার থালা হাতে বন্যা মেয়ের ঘরের দিকে ছুট লাগালেন। স্পষ্ট কথা বললে লোকেরা তো জলে কেন কে জানি। ছোট থেকে দেখে দেখে মাথা ধরে গেল। বাস্তবটা দেখতে চোখে কানেও শুনবে, অথচ মানতে গেলে বেজায় কষ্ট। এই মানধাত্তার আমলে ধ্যান ধারণা আঁকড়ে বসে থাকা। থালা ভর্তি গরম সিঙ্গারা রেখে গেছে মা। গন্ধে পাগল পাগল লাগছে। গরম সিঙ্গারা কামড়ো বসালো মোহনা। আহা! আলু, বাদাম, ফুলকপি, মসলা মিলেমিশে স্বর্গীয় স্বাদ। এ অমৃত বানাতে বোধহয় একমাত্র মায়েরা পারে। মসলার সঙ্গে যখন মায়ের হাতের স্বাদ মিশে থাকে, তখন এক অনির্বাচীয় অনুভূতি হয়। কোনো রকম হাতের সিঙ্গারাটা শেষ করে চেঁচালো মোহনা, মা আর দুটো হবে নাকি? কি দারুণ টেস্টি হয়েছে গো। রান্নাঘর থেকে বন্যা বললেন, কেন হবে না? দাঁড়াও, এক্ষুনি নিয়ে আনছি। মোহনার প্লেটে সিঙ্গারা দিয়ে বন্যা অনিমেষের দিকে তাকিয়ে বলেন, এই অনিমেষ, তুই আরও কটা সিঙ্গারা নেবে নাকি? স্বল্পভাগ অনিমেষ মাথা নেড়ে না বলে আবার কাগজে জগতে ঢুকে পড়ল। কাজ পাগল মানুষ একটা। মোহনা লক্ষ্য করে দেখছে এই লকডাউনে অনিমেষের সঙ্গে ল্যাপটপের এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠছে। ওয়ার্ক ফ্রম হোম তো বটে, বাকি সময়টাও কম্পিউটারের সঙ্গে কাটাতে পারলে বেশি খুশি হয় সে। সকালে ব্রেকফাস্ট সেরে ল্যাপটপে কাজ সেরে বসে পড়ে। চাপ হালকা করতে প্লেজন কাজের ফাঁকে চলতে থাকে খেলা। খাটে বসে ব্রেকফাস্ট খায়, ল্যাপটপে মুখ গুজে ওঠে একদম লাঞ্চের সময়। কিছু একটু মুখে দিয়ে আবার ল্যাপটপের সামনে। প্রেজেন্ট প্রজেক্ট, ক্লায়েন্ট, প্রেজেন্টেশন, আটকে অনিমেষের দুনিয়া। আর মায়ের হাতে রকমারি স্বাদের ব্রেকফাস্ট সেরে মোহনা খানিক বিছানায় এপাশ ওপাশ গড়িয়ে নেয়। তারপর বেশ আয়েশ করে ফোন ঘাঁটতে থাকে। ভাগ্যিস স্কুলে এখন গরমের ছুটি। অবশ্য করোনার দৌলতে সবখানেই তালা। তবুও খোলা থাকলেও অনলাইনে ক্লাস নিতে হয়। যদিও ছাত্রছাত্রীরা মোটেও পড়তে চায় না, কিন্তু শিক্ষক শিক্ষিকাদের তো তা দেখলে চলবে না। এমনিতে তার শ্বশুরবাড়ির সব ভালো, শুধু একটাই সমস্যা, সকাল সকাল উঠতে হয়। নইলে শ্বশুরিমার মুখটা কেমন অন্ধকার হয়ে যায়। হাজার চেষ্টা করে মোহনা, তবুও কোনোদিন ছুটির দিনে ওর 9:30টার আগে সকাল হয়নি। আর এই বাড়িতে থাকলে তো কথাই নেই। ছুটির দিনে ওর সকাল হয় বেলা 12টায়। রান্নাবান্নার ডিপার্টমেন্ট মা, যা বেশ ভালোই
সামলে নেয়। মোহনার ধারণা মহিলা কখনো মাস্টার শেফ কম্পিটিশন গেলে অনেক নামি দামি শেফের নাক কেটে দিতেন। মোহনা অনেকবার ইউটিউব চ্যানেল খুলে দিতে চেয়েছে এই বলে তোমার এত দুর্দান্ত প্রতিভা, কিন্তু মহিলা ক্যামেরার সামনে দাঁড়াতে মোটেও আগ্রহী নন। যদি সেরা রাঁধুনির কম্পিটিশনে মাতাজি অংশগ্রহণে রাজি হতেন তবে অবশ্যই জিততেন। আর সেই সুযোগে মোহনা আলোকিত হতো রিফ্লেক্ট গ্লোরিতে। আলোকিত হতো মোহনা। মিথ্যে বলবে না, শ্বশুরবাড়িতেও শাশুড়ি সকালের রান্নাটা নিজের হাতে সামলে নেন। ওকে তেমন একটা হাত লাগাতে দেন না, শুধু রোববার সকালের কষা মাংস কষানো ছাড়া। তাই বিয়ের পর স্কুল ছুটি থাকলে মোহনার সকালগুলো ফাঁকিবাজি করেই কেটে যায়। নেটফ্লিক্স জুড়ে নানান কন্টেন্ট, এগুলো ঘাঁটতে ঘাঁটতে আর বাছাই করতে করতে এই লকডাউনটা বেশ মজায় কেটে যাচ্ছিল। প্রথম প্রথম লকডাউন শুরু হলো, মোহনার মনে হয়েছিল এই কালান্তর লকডাউন ও নিঘাতে পাগল হয়ে যাবে। আজকাল নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন হলো ওর কাছে মাটন বিরিয়ানি। যে এই ডাল ভাত মোড়া লকডাউন জীবনে হঠাৎ দেবদূতের মতো এসে পড়েছে। মোবাইলের পর্দা জুড়ে কত শত আধুনিক কন্টেন্ট, আহা সময়টা কেটে যায় জলের মতো। অনিমেষ আবার এসবে নেই। কাজের ফাঁকে সময় ও গেমের দুনিয়ায় ঢুকে বসে থাকে, যেন ওখানে নিজের মোক্ষ খুঁজে পেয়েছে। বিয়ে করারও পরের দিনও কিছুটা সময় ওরা যে যার নিজের মতো থাকতে পছন্দ করে, অন্তত মোহনা করে। মোহনা বিশ্বাস করে যে কোনো দিন সম্পর্কের কিছু একটা স্পেস ভীষণ দরকার। প্রতিবাদ করেনি অনিমেষ, মেনে নিয়েছে সবটা। মোহনা বিশ্বাস করে ওদের দাম্পত্য জীবনের চলমান গাড়িটি বেশ মজবুত আর স্টেডি। সে আর অনিমেষ দুজনে পড়াশুনো করতে ভালোবাসে, দুজনে সাহিত্যপ্রেমী ও রক মেটাল জাজ সফট রোমান্টিক নানান ধরনের গান শুনতে ভালোবাসে। এই লকডাউনে সময়টা দুজনে নিজেদের মতো করে চেটেপুটে উপভোগ করছে। শুধু একটা জিনিসের অভাব, ওদের মাঝে মধ্যে মন খারাপ হয়। কতদিন কাঁধে কাঁধ রেখে রকশাক বেঁধে বেরিয়ে পড়া হয়নি, কতদিন পাহাড় তাকে হাতছানি দেয়নি। সেই ছন্ন ছাড়া বোহেমিয়ান দিনগুলো বড় মিস করে মোহনা। আর বিয়ের পর থেকে ওর পাল্লায় পড়ে অনিমেষটাও ঘোরার নেশা তৈরি হয়েছে। আজকাল কথায় কথায় ঘুরতে যাওয়ার কথা বলে, সেদিনও বলেছিল গাড়ি ভাড়া করে কয়েকদিনের জন্য একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ সেরে আসা যাক, অন্তত এই একঘেয়েমিয়ে ভরা জীবনটা খানিকটা রিফ্রেশিং লাগে। অনিমেষের প্রস্তাবটা ভালো লাগলো, রাজি হতে পারেনি মোহনা। দুই বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে, তাদের ভালো রাখা থাকার দায়িত্ব ওদের দুজনের কাঁধে। সেখানে মোহনার পক্ষে এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করা সম্ভব নয়। বসে বসে সবজি কুটতে কুটতে ভাবছিল বন্যা, সত্যি আগের দিন ছিল আর লকডাউন কি হয়ে গেল। এখন সবাই ঘরে বন্দি, ঘরে ঘরে চিড়িয়াখানা। আজ পশুরা বাইরে ঘুরছে, মানুষ না বাড়ি নামক খাঁচায় বন্দি থেকে বন্দি উদযাপন করছে, আর গোপনে মুক্তি পাওয়ার দিনক্ষণ খুঁজে চলছে। কবে মিলবে মুক্তির পথ কেউ জানে না। তার অবশ্য এই লকডাউনে কিছু যায় আসে না। সংসার যাতা করে তিনি বহুদিনই বন্দি এক মানবী। বন্যার চিন্তা সেই সব গরিব মানুষগুলোর জন্য, যারা এই লকডাউনের জেরে কাজকর্ম না পেয়ে আধপেটা খেয়ে আছে, যারা পরিযায়ী শ্রমিক, জানে না ঘরে ফিরবে কিভাবে। ঘরের মানুষগুলো কেমন আছে সে খবর কি পায় তারা? সবজিওয়ালা, মাছওয়ালা, ফলওয়ালা, ডিমওয়ালা সমস্ত আতঙ্ক উপেক্ষা করে বাজারে সবজি মাছ নিয়ে বসেছেন। যদিও তারা লকডাউনে সামিল হতেন, বাজারে না বসতেন, কী করতো বন্যার মতো মানুষেরা? কিন্তু বন্যাই বা ওদের জন্য এমন কি করতে পারেন? যেটুকু সাধ্য সেটুকু সাহায্য করার চেষ্টা করে থাকেন। বাজারে গেলে দরদাম করাটা বন্ধ করে দিয়েছেন প্রায়। যা দাম বলেন তাতেই কেনার চেষ্টা করেন। বাড়ির সাহায্যকারী মেয়েটাকে কাজে আসতে বারণ করলে বলেছেন মাস পয়লা এসে মাইনেটা নিয়ে যেতে। অন্তত যেটুকু ওই মানুষগুলোকে সাহায্য করা যায়। কিন্তু তাতে আর কতটুকুই বা সাহায্য করা হয়? এই বাজারে ছটা পেটের দায়িত্ব নেওয়ার কি তার মতো এক সাধারণ গৃহবধূর পক্ষে সম্ভব? ক্লান্ত জীবন, ক্লান্ত দিনলিপি। কতদিন এভাবে কাটবে কেই বা জানে। কফিতে চুমুক দিয়ে ভাবছিল অনিমেষ, সেই কৌশলে গোপ ওঠার কালে শেষের কবিতার পরে অমিত হতে চেয়েছিল। কিন্তু আশায় আশায় গোটা কলেজ জীবন কেটে গেল। কোনো লাবণ্য এলো না ওর জীবনে। ইউনিভার্সিটি পড়তে গিয়ে এক ঝিল্লি মোহনা জলপ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ে এক নিমেষে অনিমেষের শান্ত মনটাকে কোথায় যেন উড়িয়ে নিয়ে গেল। আর প্রবল স্রোতের টানে ভেসে যেতে যেতে অনিমেষ টের পেল ওর মন কবেই যেন সমস্ত দিন ধরে মোহনার কথা ভাবতে শুরু করছে। কিছুদিনে একটা রোমান্টিক প্রেমপত্র শেষে দুই পরিবারের সম্মতিতে জমকালো বিয়ের আয়োজন। মোটের উপর সুখী দাম্পত্য। ঝগড়া, খুনসুটি, আবেগ ভরা নৌকোর পাল তুলে দুয়ে মিলে ভেসে চলা স্রোতের অভিমুখে। তবুও কখনো কখনো অনিমেষের মনের দরজায় ঘা দিয়ে যায় একাকিত্ব। ঝিল্লি মোহনা হারিয়ে যায় কোনো এক সুদূরে। লাবণ্যের মতো শান্ত, দিঘির মতো স্থির কাউকে পেতে ইচ্ছে জাগে মনে। তার শান্ত
গভীর হৃদয়ে মরার গিবড়া তুলে সাঁতার দিবে অনিমেষ। মেখে নিবে আগুনের জলকণা সারা শরীর জুড়ে। কতদিন কেটে গেল, কাটলো কত রাত। মোহনা তো দিঘি হতে পারল না। এখন জলপ্রপাতের উচ্ছলতা তার শরীর জুড়ে। মোহনা দিঘি হতে চায় না। তবে কি অনিমেষের সাঁতার দেওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে? জানলে কি রাগ করবে মোহনা? কাঁদবে একাকী? সমুদ্রের ঢেউয়ের মতো কান্নায় ফুলে ফুলে উঠবে শরীর? নাকি আবারও উচ্ছল জলপ্রপাতের মতো তীব্র উচ্ছ্বাসে আছড়ে পড়বে অনিমেষের বুক? জীবনে কখনো তো পাপও করতে হয় লাবণ্যের দিঘিতে সাঁতার কেটে এলে মোহনা কি বলবে সে? ওই দূর আকাশে জ্বলতে থাকা নক্ষত্রকে সাক্ষী রেখে বলে উঠল অনিমেষ, শান্ত বলে জানতে আমায়, কলঙ্কহীন শুদ্ধ বলে। কিন্তু আমি নরক থেকে সাঁতরে এলাম, তখন আমার শরীর থেকে গরম কাদা গড়িয়ে পড়ছে রক্ত কাদা। কখন যাবা? ঘুম পাচ্ছে, বলো। কখন মুখ রাখবো তোমার কোলে? বারণ করবে? মোহনার বাবা অতীন বাড়ির তৈরি সময় ফ্ল্যাটের আদলে বাড়িটা ফ্লোর তৈরি করেছিল। আসলে অতীন ভেবেছিল কখনো যদি মেজামাই এসে থাকেন, তারা যেন নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে একটা ফ্লোরে থাকতে পারেন, প্রাইভেসির জন্য কোনো বাধা না আসে। ভাগ্যিস ভেবেছিল, নইলে এ সময় দাঁড়িয়ে মেয়েটার কত কষ্ট হতো। আমরা বুড়ো বুড়ি ফার্স্ট ফ্লোরে নিজেদের মতো, ওরা সেকেন্ড ফ্লোরে নিজের মতো। ভাগ্যিস লকডাউন হলো, তাই তো আজকাল বাড়িতে ওদের হাসি খুশির খুনসুটির শব্দ পাই। নইলে মেয়েটা কতদিন বাড়ি ছাড়া। দুজনে একসঙ্গে হাসি খুশি দেখে আমাদের মন ভরে যায়। জামাইটাও হেসে বেশ, একদম মনের মতো। একদিন তো আমাকে কোলে নিয়ে দুপাক ঘুরিয়ে দিল। মা শুধু বলে না, মনেও করে। মাঝে মধ্যে কি সুন্দর আবৃত্তি করে মন ভরে যায়। দুজনকে বেশ মানিছে, দেখলে মন ভরে যায়। অতীনের সঙ্গে অনিমেষের কি ভাব, ভাবা যায় একদিন এই ছেলেটাকে সে অপছন্দ করেছিল। আমার দৃঢ় বিশ্বাস মোহনা ওর জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করেছে। দুজনে সাহিত্যপ্রেমী, সময় পেলে ঘুরতে ভালোবাসে। আমার মাথা গরম মেয়েটাকে অনিমেষ আগলে রাখবে। সত্যি ওরা এই কটা দিনে এখানে আছে বলে কত নতুন নতুন ডিশ ট্রাই করছি। নয়তো বয়সের সঙ্গে সঙ্গে প্রেশার সুগার ধরে যাওয়াতে আতঙ্কের বাড়িতে টেস্টি খাবারগুলো বানানো ছেড়েই দিয়েছিলাম। কে খাবে? কার জন্য বানাবো? দুই বুড়ো বুড়ির পুরনো স্মৃতি রোমন্থন দিন কেটে যায়। আজকাল আমার ভোজন রসিক কথাটা শুকে আছেন। মেয়ে আর বাপেতে মিলে নানা রকম রান্নার হুকুম করে চলেছেন। অবশ্য হাতও লাগাচ্ছেন। একা একা কি আর আমি অত পারি? এই সুযোগে কর্তাখানি দিকে খানিক খাটিয়ে নিচ্ছি। এমনিতে তো নড়েচড়ে বসতে চান না, কিন্তু মেয়ে কিছু আবদার করলে এক পায়ে খাড়া। এমন সুযোগ কেউ ছাড়ে? মেয়ে অনারে বাবার দেদার মুখ চলছে। একবার যদি বলি, আরে তোমার বয়স হয়েছে, বুঝে শুনে খাও, বললেই থুতনি নেড়ে বলবে আমি অনন্ত যৌবনা সখী। একবার তো আমার দিকে চেয়ে দেখো, এ দেহ বাহিরে বৃদ্ধ, অন্তরে যৌবনে অবতারিত দ্বার। তুমি কি আসবে? ঘা দেবে এ দ্বারে? নাকি ব্যর্থ যৌবনের জ্বালা বুকে নিয়ে এই বৃদ্ধ মানব ঘুরে ঘুরে বেড়াবে পাহাড় জঙ্গলের প্রসাদ রাত্রে? এই লকডাউন না হলে একটানে এতদিন কি আর শ্বশুরবাড়িতে থাকার কথা ভাবতে পারতাম? ভাগ্যিস থাকার সুযোগ পেলাম। তাই মোহনার বাবা মাকে দু চোখ ভরে দেখলাম, কি হাসি খুশি। এই বয়সে ভালোবাসা উপচে পড়ে। লুকিয়ে লুকিয়ে ওদের দেখি আর ভাবি দুজনের সম্পর্ককে মিষ্টি, অথচ সুগভীর। এই বয়সে ঝগড়া, খুনসুটি, মান অভিমানের পালা নিয়ে বেশ আছি। মোহনার বাবা অতীশবাবু বেশ রাশভারী মানুষ, কিন্তু মাঝে মাঝে রসিকতা করে। যখন শাশুড়িমা চিবুক ধরে নাটকে শুয়ে কথা বলেন, তখন লজ্জা পাওয়ার মানুষটাকে পুরো নতুন বউয়ের মতো লাগে। এরাও কোনোদিন তাদের মতো একে অপরকে পাগলের মতো ভালোবাসছিলেন। ভাগ করে নিয়েছিলেন সম্পর্কের উত্তাপ। আর সম্পর্কের বয়স বেড়েছে, তাই হয়তো উত্তাপ কমে বেড়েছে নির্ভরতা। অনিমেষ অবাক চোখে দেখে পারস্পরিক নির্ভরতার মনের দিক থেকে যেন দুই দেহ এক আত্মার অদৃশ্য সুতোয় জড়িয়েছে। এর বিনা টানে টান পড়লে ও সুতন্ত্রে ঝংকার বেজে উঠবে। এমন স্বর্গীয় প্রেম অনুভব করলে পূর্ণ লাভ হয়। ডায়েরি লেখা বন্ধ করে হেসে ফেলল অনিমেষ। কি আশ্চর্য, ও আবার কবে থেকে পাপ পুণ্য নিয়ে এত মাথা ঘামতে শুরু করলো। মোহনা আর ওর সম্পর্কটা যদি এমন হতো, একখণ্ড লতার মতো মোহনা ও দেহরূপ কাণ্ডকে পেঁচিয়ে থাকতে ভালোবাসে আদতে। কিন্তু মোহনা তা লতা হতে চায় না, ও চায় কাণ্ড হতে। অনিমেষ বড় ভালোবাসে মোহনাকে, কিন্তু ওই যে মোহনা বারবার বলে রিলেশনশিপে একটা স্পেস মেনটেন করা উচিত। তখনই অনিমেষ সব আবেগ হারিয়ে যায়। ও অদেখা লাবণ্যকে খুঁজে ফিরতে থাকে। দুর্দান্ত গতিতে প্রবাহিত জলপ্রপাতের তো সমতলে এসে তীব্র গতিতে হারিয়ে নদী হয়। মোহনা কি একেবারে এর জন্য অনিমেষের নদী হতে পারে না? তাহলে আর কখনো লাবণ্যকে খুঁজতে যাবে না অনিমেষ। মোহনার শান্ত গহীন জলে অবগাহন করে ধুয়ে ফেলতে সমস্ত ক্লেদ, জীর্ণতা, পঙ্কিলতা। এক বিছানায় থেকে ওরা যেন একে অপরের থেকে শত যোজন দূরে। মাঝে মাঝে অনিমেষের ইচ্ছে হয় ঘুমন্ত মোহনাকে বুকের ভিতর
পাগলের মতো জড়িয়ে ধরে কানে কানে বলে উঠতে, কিসের দূরত্ব, কিসের অভিমান, বুকে উঠবে ঝড়, নদী তোমার ছোট্ট চড়ায় বাঁধবে ঘর। আজ তপস্বীর ধ্যান ভঙ্গ করবে, যদি না পারি আমার নামও মোহনা নয়। শর্ট ড্রেস পরে ফাড়ের স্কার্ফ হাতে নিয়ে কোনো শব্দ না করে বিছানায় উঠে এলো মোহনা। ওর প্রেমিক ল্যাপটপের সঙ্গে গভীর প্রেমে মগ্ন। তবে আজ নিশ্চিত ঋষির ধ্যানভঙ্গ হবে। কথায় তো আছে, মুনিনাঞ্চ মতিভ্রম। আজ নিজের প্রিয় মুনির শরীরে উত্তাপ জাগাবে। ধীরে ধীরে লতার মতো দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল অনিমেষের দেহকাণ্ড। আলগা করে ছুলো কানের লতি। নিমেষে ঘুরে বসলো অনিমেষ। পুরুষালী শক্ত হাতে জড়িয়ে ধরল না মোহনার কমন, বরং কুণ্ঠিত গলায় বলল, আজ থাক, আমার একটু কাজ আছে মোহনা। কাজ? এত রাত্রে কিসের কাজ? অনিমেষের কাছে কোনটা জরুরি, কাজ না মোহনা? প্রশ্নগুলো জীবের ডগায় এসে পড়ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিল মোহনা। অনিমেষকে ছেড়ে ধীর পায়ে পাশের ঘরে চলে গেল সে। দরজা বন্ধ করে দেওয়ালে জোড়ায় আয়নায় নিজেকে মেলে ধরে কান্নায় ভেঙে পড়ল। অপ্সরার মতো দেহবল্লভী, চাঁদের কণার মতো মুখে, পদ্মের পাপড়ির মতো চুলের গুচ্ছি ছড়িয়ে রয়েছে। সব ব্যর্থ, সব। কিছুতেই সন্ন্যাসীর ধ্যানভঙ্গ হয় না। প্রেমের আকুল আহ্বান প্রত্যাখ্যান হয় বারবার। স্বপ্নভঙ্গের বেদনায় কর্মোত্তা রমণী পিপাসিত নয়নে চেয়ে থাকে সন্ন্যাসীর পানে। কবে সে নিষ্ঠুর সময় হবে? কবে আসবে মিলনের দিন? ভালোবেসে ভেসে যাবে দেহে? কবে ঘটবে সাম্মোচন? মোহনার শরীরে চাইছে উত্তাপ গলে যেতে। শরীরে অনুপরমাণু জুড়ে মীরের টান এক তীব্রতা আশ্লেষ লতার মতো পেঁচিয়ে চাইছে অনিমেষের দেহকণ্ড। কিন্তু সন্ন্যাসী যে তার ডাকে সাড়া দেয় না। তবে কি অন্য কেউ? অনিমেষের জীবনে কি কেউ আছে গোপনে? অভিসারীকে? তার জন্য এ সংযম, এ আবরণ? চোখের জল ধুয়ে যাচ্ছে প্রসাদনে সজ্জিত মুখ, ধুয়ে যাচ্ছে সমস্ত যন্ত্রণা, মান, অভিমান। প্রিয় বিরহ কাতরা কত শত রাধার কণ্ঠে কালে উচ্চারিত হয় চণ্ডীদাসের খোদক্তি। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমার মেয়েটার মন খুব খারাপ। আমি ঠিকই বুঝতে পেরেছি এটা সত্যি যে বন্যা ওকে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছেন। কিন্তু মোহনার নার্ভ আমি যত ভালো বুঝি, বন্যা বুঝে না। সেই ছোট্টবেলা থেকে যত মান অভিমান, আদর আবদার সবই তো আমার কাছে। আজ কতদিন বাদে মেয়েটা সেই ছোটবেলার মতো আমার গলা জড়িয়ে ধরে কাঁধে হাত রাখলো। তখনও বুঝেছি মন খারাপ, ভীষণ মন খারাপ আমার মোহনার। ছোটবেলায় তো সে এমনই করতো। আমার কাঁধে ও দুফোঁটা চোখের জল পড়তো। তারপর চেষ্টা করে মুখটা হাসি ফিরিয়ে এনে আস্তে আস্তে উপরে চলে গেল। কিছু বলে গেল না। আমার ছোট্ট মোহনা আজ কত বড় হয়ে গেছে। বাবার সামনেও নিজের অভিনয় পটুতা দেখাচ্ছে। অরুণা আন্টি ভুল করে দুপায়ে দুরকম জুতা পরে ঘুরতে চলে যাওয়ার গল্প হাসতে হাসতে শেয়ার করা ঝুঁটি বাঁধা ছোট্ট মোহনা কি অবলীর ক্রমে আজ বাবার কাছে মনের কথা লুকিয়ে গেল। অতীন চিন্তিত মুখে বন্যার কাছে গিয়ে বলল, শোনো মা, এসব রান্নাবান্না ছেড়ে মেয়েটার দিকে একটু লক্ষ্য রেখে বুঝলে? আমার কিন্তু চিন্তা হচ্ছে। কেন? তোমার আদুরি মেয়ে আবার কি হলো? এই তো দিব্যি শুয়ে বসে আছে, ইচ্ছে হলে সিঙ্গারা, চাউমিন, এগরোল, পকোড়া বানাতে বলছে। এমনকি একদিন দই বড়ার ফরমেশ করছে। ইচ্ছে হলে দৌড়ে এসে গলা জড়িয়ে ধরছে। ছোটবেলার মতো মুখ ঘষে আদর করছে। একদিন হঠাৎ করে ঢুকে দেখি, কি দেখি জানো? বেচারা শান্ত জামাইয়ের কান ধরে টানছে। ভাবা যায়? ভাবতে পারো আমি কখনো তোমার কান ধরে টানছি? ছেলেটা খুব ভালো। অন্য ছেলে হলে না তোমার মেয়ের খবর ছিল। আর কি চাও? এরপরও যদি দুঃখ থাকে, তার মানে তোমার মেয়ে দুঃখ বিলাস করছে। এই দুঃখে আমার সহানুভূতি নেই। লঙ্কার ঝাঁচে হাসি এসে গিয়েছিল। হাসি চেপে নাক মুখে আঁচল চাপা দিতে দিতে বন্যা ঝাঁঝিয়ে উঠল। বন্যা নিজেও টেনশনে আছে। লকডাউনের দৌলতে হেল্পিং হ্যান্ডরা লকডাউন ঘোষণা করেছে। আসলে তিনি নিজেই দায়িত্ব নিয়ে ওদের ছুটিতে পাঠিয়েছেন। অথচ এখন সময় সময় ব্রেকফাস্ট লাঞ্চ বানিয়ে দিতে হবে। যতই হোক জামাই বলে কথা। তার উপর মেয়ের সময় অসময়ে আবদার তো আছে। এত বয়স হলো মেয়েটা এখনও বড় হলো না। কে জানে ওরা কিভাবে সামলান। এদিকে আজ তার উঠতে খানিকটা দেরি হয়ে গেছে। কি করে সবটা ম্যানেজ করে দিবেন ভেবে উঠতে পারছে না। কত কাজ যে এখনও। অতীন তো কোনোদিন কাজের সময় ঠিকঠাক সাহায্য করতে পারে না। উল্টে ভুলভাল কথা বলে এসে টেনশন দিতে চলে এসেছেন। শেষ পর্যন্ত সব ভালোই ভালোই মিটল। লাঞ্চ বানাতে দেরি হয়নি বন্যার। সবার খাওয়া দাওয়া শেষে একটু ফাঁকা সময় পেল বন্যা। গৃহবধূ হওয়া সহজ নয়। 24 ঘন্টায় চড়ুই পাকা। চিন্তিত মনে ভাবতে শুরু করলেন অতীন। বাজে কথা বলার লোক নয় সে, নিশ্চয় মোহনার আচরণে কিছু একটা লক্ষ্য করছেন। ছুটি থাকতে দুপুরে খাওয়ার পর অতীত কিছুক্ষণ চুপচাপ একাকী ব্যালকনিতে বসে থাকে। আর ওর বসে থাকা মানেই পায়ের উপর পা তুলে কাগজ পড়া। বিয়ের পর থেকে এই দৃশ্য দেখে আসছেন।
আজ অবধি কখনো এর ব্যতিক্রম হয়নি। অতীনের চোখে মুখে চেনা ব্যস্ততার ছাপ। যেন এক্ষুনি যুদ্ধে যাবেন। এমন ভাব করেন যেন দেশের সীমানা রক্ষার গুরুদায়িত্ব তারই কাঁধে। পাশে গিয়ে বসতেই মুখে বিরক্ত শব্দ করল নতীন। এর মানে হলো বাবুর তখন রাগ হয়েছে। এখন সে রাগ ভাঙাতে হবে। রাগ হলে মুখে বিরক্তির শব্দ করা অতীনের পুরনো অভ্যাস। কিন্তু ৬০ পেরিয়ে কি এসব বাচ্চামো মানায়? কিন্তু মোহনার ব্যাপারটা তাকে জানতে হবে। ভেতরে, ভেতরে তারও টেনশন শুরু হয়েছে। একটু হেসে সদ্য বিবাহিত পত্নীর মতো ২ হাত ধরে অতীনবাবুর গলাটা জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলল, "জনম অবধি হামরূপে নোহাল নিহাল্লু নয়ন না তিরপিত ভেল।" এটুকু শুনে অতীনের মুখের হাসি ফুটে উঠল। বন্যা থুতনি নেড়ে দিয়ে হাসল অতীন। বধূ কোন আলো লাগলো চোখে বুঝি? দীপ্তিরূপে ছিল সূর্যালোক। ঘামে আলোয় সিঁদুরে মিলেমিশে কি সুন্দর লাগছে আমার বিবাহিত পত্নীকে। নজর না লাগে। অনেক হয়েছে, এবার বলো মোহনার কি হয়েছে? ঠিক কি হয়েছে তা তো জানি না গিন্নি। তবে আজ বহুদিন বাদে আমার গলা জড়িয়ে ধরে চুপচাপ খানিক বসে রইল। জানো, আমার কাঁধের উপর দুফোঁটা চোখের জল পড়ল। বুঝতে পেরে চট করে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কৃত্রিম হেসে উপরে চলে গেল। আমার কি মনে হয় জানো গিন্নি? কোনো কারণে মেয়েটার মন খারাপ। এবার একটু চিন্তিত হলেন বন্যা। তার মেয়ে বরাবর বাপ সহগী। কিন্তু তা বলে এই বয়সে বাপের কাঁধে মাথা রেখে কেঁদেছে? হঠাৎ হলোটা কি? দিব্যি তো হাসি খুশি ছিল। তবে কি অনিমেষ কিছু বলেছে? তার মেয়ে যথেষ্ট শক্তপোক্ত। নিজের হাতে বন্যা ওকে গড়েছেন। অন্যায় দেখলে লড়তে পারে, প্রয়োজনে মানুষের মুখের উপর যুক্তিসঙ্গত কথা বলতে পারে। কিন্তু এভাবে মন খারাপিয়া মেঘ জমিয়ে কাঁদতে পারে না। কাল রাতে আধুনিক সেজেছিল মোহনা। কেন বুঝতে পারল না? আমি ওর মধ্যে লাবণ্যের মতো এক শান্ত নারীকে চাই। ওর গহন গভীর জলে আবহ করতে চাই। ডুবতে চাই, ভাসতে চাই। নীলচে মায়াবী আলোর নিচে স্বচ্ছ রাত পোশাকে পরিহিত সুন্দর রমণী দেখিলে উত্তেজনা জাগে না আমার? মনে হয় মোহনা যেন আমার হয়েও আমার নয়। কোনো এক দূর অদৃশ্য লোকের ছলনাময়ী নারী। কেন যেন ভয় হয়। ভালোবেসে ওকে আঁকড়ে ধরতে পারি না। মাঝে মধ্যে ভয় লাগে যদি ওকে হারিয়ে ফেলি। হয়তো তাই কষ্ট হলেও আমি মোহনার সব কথা শুনে চলতে চেষ্টা করি। জানি মোহনা কাল খুব কষ্ট পেয়েছে। কিন্তু কি করব? মনের উপর কার নিয়ন্ত্রণ? আমি তো ইচ্ছে করে কিছু করিনি। মোহনাকে কতটা ভালোবাসি আমি, সেটা কি ও অনুভব করতে পারে না? নাকি স্পেস খুঁজতে, খুঁজতে দুজনের মধ্যকার ফাটল আরও চওড়া হবে? বেড়ে যাবে এক পৃথিবীর দূরত্ব। সেই দূরত্ব আমি ব্যতিক্রম করতে পারবো না। কোনোদিনই বাকপটু ছিলাম না, আজও নই। তাই ডায়েরির ভাঁজে, ভাঁজে লিখতে পারলাম আমার না বলতে পারা গল্পের ইতিকথা। আদুরে মেয়ে ছিলাম, জিদ্দি। তবে আজকাল খালি এত কান্না পাই কেন? সারাদিন কেবল অনিমেষের উপর হুকুম চালাতে ইচ্ছে হয়। কিন্তু একদিন আমিই তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা স্পেস থাকা দরকার। তাতে সম্পর্ক একঘেয়ে হয়ে যায় না। বিশ্বাস ছিল এর ফলে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। তবে আজকাল যখন তখন ভালোবাসতে ইচ্ছে জাগে কেন? মনে হয় ওসব স্পেস-টেস্পেসের কথা ভুলে গিয়ে ওর গালে আদুরে গালটা ঘষতে চাই। ইচ্ছে করে বাচ্চাদের মতো আদরে আবদারে রাগে, মানে অভিমানে ওর তৈরি করা গাম্ভীর্য বর্মটা ভেঙে গুঁড়িয়ে দেই। আমি কি বদলে যাচ্ছি? বদলে যাচ্ছি ভালোবাসায়? কিন্তু কেন এমন হচ্ছে? গত ৩ বছরে তো আমার এমনটা হয়নি। আমরা তো একে অন্যের অভ্যাস ছিলাম। আজ এতদিন বাদে আমরা কেন নতুন করে অনিমেষে প্রেমিকা হওয়ার ইচ্ছে জাগলো? এই মৌন সন্ন্যাসীর ধ্যানভঙ্গ কি করে করি? হে প্রেমের দেবতা, তুমি কি তোমার পঞ্চাশোদ্ধর দিয়ে আমায় সহায়তা করবে? সেই ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ হয়েছে অনিমেষ। প্রতিনিয়ত তাকে কুড়ে, কুড়ে খাচ্ছে বাবা-মার অভাব। তাছাড়া ইন্ট্রোভার্ট অনিমেষ বন্ধু ভাগ বরাবরই খারাপ। কলেজে উঠে হোস্টেলে থাকার পর শুর করার পর সেভাবে বন্ধু হলো না কেউ। কেউ বাড়ালো না হাত। সে কি অনিমেষ পড়াশোনায় ব্রিলিয়ান্ট বলে? জানে না সে। জানারও ইচ্ছে নেই খুব একটা। একথা সত্যি, একাকিত্ব সে অনুভব করেছে হৃদয় দিয়ে। মরছে তিলে, তিলে। যতদিন পর্যন্ত না পাহাড়ি ঝর্ণার মতো তুফান তুলে তার বুকে আছড়ে পড়ছে মোহনা। নিজের ব্যবসার কাজে বাবা চিরদিনই ব্যস্ত, মাও তাই। স্কুলের ছুটিতে দার্জিলিংয়ে নামি কনভেন্ট থেকে যখন বাড়ি ফিরত, তখন বাড়িতে কেবল সবিতা মাসি। মনে পড়ে না কোনো ছুটির দিনে বাবা মাকে একসঙ্গে পেয়েছে। ব্রেকফাস্ট টেবিলে ব্যস্ততা থাকতো তুঙ্গে। কোনোদিন আর সাহস করে বলা হয়ে ওঠেনি। বাকি বাচ্চাদের মতো অনিমেষের ভীষণ ইচ্ছে দেখে বাবা মার হাত ধরে চিড়িয়াখানার নিক্কো ঘুরতে যেতে, চেনা অচেনা রাইডগুলো চড়ে মজা নিতে, বাবার কোলে চেপে আইসক্রিম খেতে। কিন্তু কে শুনবে এসব বোকা বোকা কথা? কার এত সময় আছে? অর্ধেক সময় বাবা ব্যবসার কাছে ট্যুরে থাকতো। এমন হয়েছে যে ছুটিতে বাড়ি ফিরে দেখছে বাবা ট্রলি নিয়ে লিফটে উঠছেন। হাসিমুখে বাই বলার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়েছে লিফটের।
ব্যবসার পাশাপাশি মা ব্যস্ত নিজস্ব এনজিওর কাছে। গরিব বাচ্চাদের প্রয়োজন, তাদের সুস্থতা, নিরাপত্তা, পড়াশোনা, গুরুত্ব এসব নিয়ে বক্তব্য দিচ্ছেন। হাতে কলমে কাজ শেখাচ্ছেন। শুধু নিজের বাচ্চাটার কী প্রয়োজন, তাকে একটু যত্ন করার সময় ছিল না। নিজের বাচ্চার জন্য মাইনে করা সবিতা মাসি তো আছে। মা বাবার মধ্যকার সম্পর্ক সইত ছোট্ট অনিমেষকে গোপনে প্রভাবিত করত। বয়সের তুলনায় অনেক বেশি বুঝদার হয়ে গেছিল সে। বারবার পালাতে চাইতো এই একাকিত্ব ঘেরা জীবন থেকে। একে একে এভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে ছোট্ট অনিমেষ কবে যেন বড় হয়ে গেল। অনেকটা বড়। প্রেম করল, সম্পর্কে জড়ালো মোহনার সঙ্গে। চাকরিটা পেতে তাড়াতাড়ি বিয়েটাও সেরে ফেলল। ভেবেছিল তার জীবনে একাকী থাকার দিন শেষ। বাবা মা থাক না, ব্যস্ত তাদের নিজের দুনিয়ায়। একজন তো আছে, সে শুধু তার কথা ভাববে। লতায় পতায় জড়িয়ে থাকবে, মন খারাপ হলে মুখ গুজবে বুকে, আঁকড়ে নিবে অনিমেষ। ভালোবেসে ভুলিয়ে দিবে দুঃখের ইতিকথা। কিন্তু বিয়ের রাতে মোহনা বলল, দেখো অনি, আমার মনে হয় না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা স্পেস প্রয়োজন। তাতে সম্পর্কটা কিছুদিনের মধ্যে ডাল ভাতের মতো ম্যাড়ম্যাড়ে হয়ে যায় না। মাটন বিরিয়ানির মতো তুলতুলে রসালো থাকে। মা বাবা একদিন অনিমেষের থেকে স্পেস চেয়েছিল। আজ মোহনা স্পেস চায়। একাকী অনিমেষ তাহলে কোথায় যাবে? কে দিবে তাকে ভালোবাসার আশ্রয়? আমার মানসিক অবস্থা কেউ কোনোদিন জানতে চায়নি, চায়ও না। কাকে বলবে? কে শুনবে? কারো সময় নেই, সবাই ব্যস্ত। তাই ডায়েরির পাতায় লিখে রাখি যাবতীয় মন খারাপ আর নয়। এবার অফিসের জন্য বেরোতে হবে। আজ স্পেশাল মিটিং অ্যারেঞ্জ করছে বস। ডায়েরি বন্ধ করে নিজের ডাফেল ব্যাগে ঢুকিয়ে অফিসের জামাকাপড় পরে নেয়। গাড়ির দরজা হর্ন দিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নামে সে। বারান্দায় দাঁড়িয়ে আছে মোহনা। হাত নেড়ে উঠে পড়ে গাড়িতে। মুহূর্তে হারিয়ে যায় দৃষ্টিসীমার আড়ালে। অফিসে বেরিয়ে যাওয়ার পর স্নান টান সেরে ঘরে ঢুকতে যাচ্ছিল মোহনা। বন্যাকে ঘরের সামনে সামান্য থমকালো। তুমি এখানে কিছু বলবা? উৎকণ্ঠার সঙ্গে বলে উঠল বন্যা। তোদের মধ্যে কি কিছু হয়েছে? তোর মুখে যেন সেই পুরনো হাসি নেই। আমাদের মধ্যে? কই না তো। কি আবার হবে? দিব্যি আছি। ঠিক বলছিস। সন্দিগ্ধ দৃষ্টিতে মেয়েকে জরিপ করলে বন্যা। খুব খারাপ হচ্ছে কিন্তু মা। ভয়ানক রেগে যাচ্ছি, এই বলে দিলুম। তুই রাগলে আমার বয়েই গেল। বুড়ো আঙুল নাচিয়ে খাটের উপর চেপে বসেন বন্যা। আলগা হেসে মোহনাকে বলে, কিরে চাউমিন খাবি নাকি গরম গরম এগ চিকেন চাউমিন? জানিস তো নেগেটিভ প্লাস নেগেটিভ অলওয়েজ পজিটিভ। তোর গরম মাথা প্লাস গরম গরম এগ চাউমিন ফল ঠান্ডা মাথা। কি বলিস, আনবো নাকি চট করে? বাজে বকাতে পিএইচডি করেছিলি নাকি? তা বলেই যখন ফেললে তখন বানিয়ে ফেলো। খামোখা জীবকে কষ্ট দিয়ে কী লাভ? ওটা জীব নয় রে, জীব। তোর যেটা সবসময় স্বাদ খুঁজে বেড়াচ্ছে। হাসতে হাসতে চিকেনে দিকে যান বন্যা। শ্যামলেশের দিকে তাকান। তোমার মেয়ে বিন্দাজ আছে। ওদের মধ্যে যদি সামান্য কিছু হয়েও থাকে, কাল রাতে সেসব মিটে গেছে। এখন জলদি যদি গরম জল চাপা দাও। আধ ঘন্টার মধ্যে এগ চিকেন চাউমিন রেডি করে হলে খবর আছে। ভুলভাল বুঝিয়ে মাকে কাটিয়ে দিয়েছে। কিন্তু এসব কথা মাকে বলল কে? বাবা নিশ্চয়। কাল বোধহয় বাবার কাঁধে রেখে একটু কেঁদেছিলাম। অমনি টেনশনে খেয়ে ভদ্রলোক বউকে লাগিয়েছে। দূর, বড় হওয়ার এই একই জ্বালা। ভালো থাকার অভিনয় করতে হয়। এর চেয়ে যখন বাচ্চা ছিলাম ভালো ছিলাম। আমার হাউস কোটটা কোথায় গেল? চেয়ারেই তো রেখেছিলাম। এখন খুঁজে পাচ্ছি না কেন? তবে কি ভুল করে তাড়াহুড়োর মধ্যে অনিমেষ ডাফেল ব্যাগ করে দিলাম ওটা? কিন্তু ওতে তো অনেক পার্সোনাল জিনিস থাকে। একবার খুলে দেখব নাকি? না থাক, সেটা বোঝা উচিত হবে না। ব্যক্তিগত জিনিসপত্র অন্য কেউ খুলে দেখুক, কেউ চায় না। কিন্তু পরক্ষণে মোহনার কৌতূহলী মন বলে ওঠে, আমি ওর বউ। একেবারে অগ্নিসাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। মন্ত্রোচ্চারণের সময় তো বলেছিল ওর সব কিছুতে আমার অধিকার, আর আমার সব কিছুতে ওর। তাহলে খুলে দেখব না? সে অধিকার তো আছেই আমাদের। চিন্তার দোলাচলে ঘাবড়ে গেল মোহনা। ও আবার কবে থেকে অনিমেষের উপর নিজের দাবি ফলাতে শুরু করলো। কিন্তু কৌতূহল বড়ই বলাই। আমি নিজের হাউসকোট খুঁজেছি কেবল, ভেবে খুলে ফেলল ব্যাগ। সুন্দর হাতে বাঁধানো ডায়েরিটা হাতে উঠে এলো। উল্টে পাল্টে দেখতে লাগলো সে। অনিমেষের ডায়েরি। কী লিখছে এত? এই সময় দাঁড়িয়ে কেউ ডায়েরি লেখে নাকি? এটা কি খুলে দেখা উচিত? কৌতূহল আর নীতির দোলাচলে দুলতে লাগলো মোহনার মন। অবশেষে নীতিকে হারিয়ে জিতে গেল কৌতূহল। চিরকাল অবশ্য তাই হয়। গোগ্রাসে পড়তে লাগলো মোহনা। উল্টো পাতা যেতে লাগলো, পাতার পর পাতা। অনিমেষ এত একাকী, এত দুঃখ, এত কাছে থেকেও মোহনা কখনো ওর একাকিত্ব বুঝতে পারেনি, নাকি বুঝতেই চায়নি। কত গভীর দুঃখ ভারপাশানের মতো নিঃশব্দ বুকে চেপে অনিমেষ সব আবদার পূরণ করছে। সহ্য হচ্ছে না বাচ্চা মতো দুরন্তপনা, জলপ্রপাতের মতো উচ্ছল আবেগ। আশ্রে পড়া নাই। মোহনা অনিমেষের পেতে চায় এক শান্ত নদীর মতো। তার পছন্দের নারী স্নিগ্ধ, নিজেকে শান্ত সমৃদ্ধ।
ছুঁয়ে দিলে সে নারী নদী হয়ে যায়নি। ভাগ্যিস এতদিন সেরকম কোনো নারীকে খুঁজে পায়নি অনিমেষ। লাবণ্য এখনও তার কল্পনাতেই বেঁচে আছে। তাহলে এখন কি করবে মোহনা? অনিমেষের জন্য বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। এই ছেলেটাকেও ভীষণ ভালোবাসবে, আগলে রাখবে চিরকাল। সম্পর্কের স্পেস নিয়ে আর কখনো ভাববে না মোহনা। একখণ্ড লতার মতো আবেগ ভরে জড়িয়ে থাকবে অনিমেষের দেহকাণ্ড। ভালোবাসার উত্তাপে গলিয়ে দিবে এতদিনের জমাট শৈতক্য, জড়িয়ে নিবে যে আবেগ। অনিমেষ আজ নদী হবে মোহনা। তাড়াতাড়ি এসো, তোমার নদী রয়েছে তোমার অপেক্ষা। অস্ফুট স্বরে বলে উঠল মোহনা। তুমি বলো যদি তোমার পায়ের কাছে নদী খুলে রাখবো। নীল ধনেখালি আমার সমস্ত পুরুষালী মুদ্রাদোষ ওড়ার হওয়া। জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজে। নদী হতে পেলে সাঁতার জানো তো তুমি ছেলে? চোখের আলোয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।